ল্যাক অপেরন যেভাবে কাজ করে সেটা হলো একটা উদ্দীপক প্রণালী, ইন্ডিউসিবল, ঠিক আছে। ইন্ডিউসিবল সিস্টেম ইন ল্যাক অপেরন, অর্থাৎ ল্যাকটোজ যখন থাকবে সেটা এই ল্যাকটোজ ভাঙার কাজে উদ্দীপনা হিসেবে কাজ করে, তাই এটাকে ইন্ডিউসিবল সিস্টেম অফ ল্যাক অপেরন বলে। তো ল্যাক অপেরন কিভাবে কাজ করে সেটা একটু দেখি। প্রথম আমাদের যে অপেরন জিনের কথা বলেছি, তিনটা জিন, প্রমোটার জিন, অপারেটর জিন। এই জিনের কাজের জন্য আরেকটা জিনের দরকার, একটা সুই জিনের, এদিকে থাকুন, এদিকে থাকুন, সুই জিনের দরকার হয়, যেটা বলেছি নিয়ন্ত্রক জিন, আই জিন। এটাকে নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন বলা হয়। এটা নিয়ন্ত্রক জিন লাগবে। তারপর লাগবে কি, ওই যে তিনটা জিন, তিন ধরনের জিন, একটা লাগবে প্রমোটার জিন, একটা হলো অপারেটর জিন, আর তিনটা হলো স্ট্রাকচারাল জিন, জেড প্লাস, ওয়াই প্লাস এবং এ প্লাস। এই জিন লাগবে। আরও যে অন্যান্য জিন এখানে থাকে, টি থাকে, তারপর কি অন্যান্য, এটা হলো ডিএনএ, অবশ্যই ডিএনএ থেকেই উৎপাদিত হয়ে থাকবে এই জিনিসগুলা। তো এটা হলো রেগুলেটর জিন। এই যে এইগুলো হলো অপেরন হলো এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত অপেরন। এই অপেরন জিনের কাজের জন্য একটা রেগুলেটর জিন লাগবে, যেটাকে আই জিন বলা হয়েছে, রেগুলেটর জিন। তো এই রেগুলেটর জিন বা আই জিন যখন আমরা দেখি উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ অনুপস্থিত থাকে, তখন কিভাবে কাজ করে, তখন কাজ করে কিনা সেটা দেখবো। উদ্দীপক দ্রব্য কোনটা, ল্যাকটোজ, এটা লিখবো উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ অনুপস্থিত। উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ অনুপস্থিত। ল্যাকটোজ আগে বলেছি যে ল্যাকটোজ যখন থাকবে তখন এই জিনগুলা কাজ করবে, ল্যাকটোজ যখন থাকবে না তখন জিনগুলা কাজ করবে না। তো এখানে দেখানো হচ্ছে উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ অনুপস্থিত যখন, তখন কি হবে, তখন এই জিনগুলা কাজ করবে না, সেটাই দেখবো। তো প্রথমে রেগুলেটর জিন থেকে ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন কাকে বলে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হতে বলে ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশনের ফলে এখানে এমআরএনএ তৈরি হলো। কি এমআরএনএ তৈরি হলো, রোধক ট্রান্সক্রিপশন, রোধক এমআরএনএ তৈরি হলো, ঠিক বলবো, রোধক এমআরএনএ তৈরি হলো ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তারপর হবে ট্রান্সলেশন। ট্রান্সলেশন হবে, তারপর কি হবে, প্রোটিন তৈরি হবে। এটাকে বলবো রোধক প্রোটিন। তো আমরা এই জিনিসটি একটু মনে রাখবো, ট্রান্সলেশন কাকে বলে। ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় সেটা বলে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে যখন প্রোটিন হয় তৈরি হয় সেটা বলে ট্রান্সলেশন। তো এখানে রেগুলেটর জিন থেকে উদ্দীপক দ্রব্য অনুপস্থিতিতে ট্রান্সক্রিপশন, নর্মালি ট্রান্সক্রিপশন হবে, ঠিক আছে। ট্রান্সক্রিপশন ফলে রোধক এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ তৈরি হলো ট্রান্সক্রিপশনের কাজ, আর এমআরএনএর পর থেকে ট্রান্সলেশন হবে, প্রোটিন তৈরি হবে, সেটা হলো রোধক প্রোটিন। এই রোধক প্রোটিন উৎপাদিত হবার পরে কি হবে, এই রোধক প্রোটিন অপারেটর জিনের সাথে যে মিলিত হবে। রোধক প্রোটিন যে অপারেটর, প্রমোটার না, অপারেটর জিনের সাথে যে মিলিত হবে। তো অপারেটর জিনের সাথে মিলিত হলে এখানে কিন্তু ট্রান্সক্রিপশন দরকার হয়, যে জিন থেকে এনজাইম উৎপাদন হবে, প্রথম ট্রান্সক্রিপশন লাগবে, তারপর ট্রান্সলেশন হবে। ট্রান্সক্রিপশনের ফলে এমআরএনএ উৎপাদিত হবে, তারপর ট্রান্সলেশন ফলে প্রোটিন উৎপাদন হবে। এনজাইম এবং প্রোটিন একই জিনিস কিন্তু। তো এখানেও এনজাইম উৎপাদিত হবে, যেহেতু বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এবং গ্যালাক্টোসাইড ট্রান্সএসিটাইলেজ, যে তিনটা এনজাইম উৎপাদন হবে, সেই এনজাইম উৎপাদিত হতে হলে প্রথমভাবে ট্রান্সক্রিপশন, জিন থেকে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, তারপর এনজাইম উৎপাদিত হবে। বা এই যে ট্রান্সক্রিপশনের জন্য যে জিনিসটা অত্যাবশ্যক, আরএনএ পলিমারেজ লাগবে। আরএনএ পলিমারেজ যদি কাজ না করে তাহলে ট্রান্সক্রিপশন হবে না। তো এখানে আরএনএ পলিমারেজ এনজাইম এসে এখানে কাজ করে। আরএনএ পলিমারেজ মনে থাকে যেন, আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশনের জন্য অত্যাবশ্যক। মানে আরএনএ পলিমারেজ এনজাইম না হলে বা না আসলে ট্রান্সক্রিপশন হবে না। তো এখানে সেই আরএনএ পলিমারেজ এসে কোথায় কাজ করে, অপারেটর জিনের এখানে এসে কাজ করে। বাট এই ক্ষেত্রে কি হয়,
যখন ল্যাকটোজ অনুপস্থিত থাকে তখন রোধক প্রোটিন এসে অপারেটর জিনের সাথে মিলিত হয়ে আরএনএ পলিমারেজের গতিকে বন্ধ করে দেয়, সে আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। এই আরএনএ পলিমারেজের কি জিনগুলো কাজ করতে হলে এর উপর দিয়ে তাকে চলে যেতে হবে, জিনের উপর দিয়ে তাকে চলে যেতে হবে। বা এই রোধক প্রোটিন যখন অপারেটর জিনের সাথে যে মিলিত হবে তখন অপারেটর জিন আর কোনো কাজ করবে না, কাজেই আরএনএ পলিমারেজ আর সামনে সম্মুখের দিকে অগ্রসর হতে পারবে না। বুঝে গিয়েছে? উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ অনুপস্থিত, ঠিক আছে, ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সলেশন হলো, বা ট্রান্সলেশনের পরে যে জিনিসটা তৈরি হলো সেটা রোধক প্রোটিন। রোধক মানে বাধা দেয়, রোধক প্রোটিন যে অপারেটর জিনের সাথে মিলিত হবে, অপারেটর জিন আর কোনো কাজ করতে পারবে না, কাজে আরএনএ পলিমারেজও সামনে দিকে অগ্রসর হতে পারবে না। সো এখানে ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সলেশন হবে না। এই যে তিনটা জিনের ট্রান্সক্রিপশন and ট্রান্সলেশন হবে না, কাজে ট্রান্সলেশন তো প্রশ্নই আসে না, ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সক্রিপশন হলে না ট্রান্সক্রিপশন হবে না। সো সুতরাং কোনো এনজাইম উৎপাদিত হবে না, কোনো এনজাইম উৎপাদিত হবে না, উৎপাদিত হবে না। বুঝে গিয়েছে কি? আরএনএ পলিমারেজ কাজ করতে পারে না এই রোধক প্রোটিনের কারণে, যেহেতু কাজ করতে পারে না আরএনএ পলিমারেজ, কাজে সে জিন যে স্ট্রাকচারাল জিন আছে সেই জিনের উপর দিয়ে সে প্রবাহিত হতে পারবে না, তা জিন নিজেকে এক্সপ্রেশন করতে পারবে না। আরএনএ পলিমারেজ না হলে নিজেকে এক্সপ্রেশন করতে পারে না, এক্সপ্রেশন দ্যাট মিন্স কি এনজাইম উৎপাদন করতে পারবে না বা ট্রান্সক্রিপশন করতে পারবে না, দ্যাট মিন্স ট্রান্সক্রিপশন হলে এমআরএনএ হবে না, এমআরএনএ হলে প্রোটিন হবে না, কাজেই ট্রান্সক্রিপশন হবে না। সো কোনো এনজাইম, ওই এনজাইম কোনটা? তিনটা, যে জেড থেকে হয় বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এবং ট্রান্সএসিটাইলেজ, এই তিনটে এনজাইম উৎপাদন হবে না। কখন? আসল কথা হলো উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ অনুপস্থিত আছে বলে এই যে এখানে কোনো এনজাইম উৎপাদিত হয় নাই। প্রথমেই বলেছিলাম যে এনজাইমগুলো কখনই উৎপাদিত হয় যখন কোষে ল্যাকটোজ উপস্থিত থাকে, এখানে দেখানো হলো অনুপস্থিত আছে, কাজেই এই এনজাইমগুলো তখন আর কোনো কাজ মানে উৎপাদিত হবে না, জিনগুলো কোনো কাজ করতে পারবে না। এরপর দেখবো উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ উপস্থিত থাকলে তখন কি হবে? অনুপস্থিত নয়, উপস্থিত। উদ্দীপক দ্রব্য ল্যাকটোজ উপস্থিত, এই যে ল্যাকটোজ, এগুলো ধরলাম ল্যাকটোজ। তো এখানে ট্রান্সক্রিপশনের পরে এমআরএনএ তৈরি হবে, একটা সক্রিয় এমআরএনএ তৈরি হলো, এইটা হলো এমআরএনএ। ট্রান্সলেশনের ফলে যে প্রোটিন তৈরি হবে কি? সক্রিয় রোধক প্রোটিন মানে এইগুলো ল্যাকটোজ এবং প্রোটিন উৎপাদন হলো, এটাকে বলবো তো নিষ্ক্রিয় রোধক প্রোটিন। নিষ্ক্রিয় রোধক প্রোটিন প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেয়, রোধক প্রোটিনকে নিষ্ক্রিয় দেয়, তাই এটা নিষ্ক্রিয় রোধক প্রোটিন। কখন হবে? যে ল্যাকটোজ যদি থাকে তাহলে এই রোধক প্রোটিনটা আগে যেটা ছিল যেটা ওখানে তো অপারেটর জিনিস সাথে কাজ করতো, কিন্তু এই ক্ষেত্রে এই ল্যাকটোজ থাকার কারণে এই রোধক প্রোটিনকে নিষ্ক্রিয় করে দেবে, তাই নিষ্ক্রিয় করে দেওয়ার পরে সে অপারেটর জিনিস সাথে দিয়ে আর মিলিত হবে না। নিষ্ক্রিয় রোধক প্রোটিন এখানে শেষ হয়ে গেল। ট্রান্সক্রিপশন হলো, ট্রান্সলেশন হলো, ঠিকই আছে, এখানে শেষ হয়ে গেল। কেন হয়ে গেল? এর সাথে ল্যাকটোজ আছে বলে রোধক প্রোটিন আর কোনো কাজ করতে পারবে না, নিষ্ক্রিয় হয়ে গেল, সে অপারেটর জিনিস সাথে কাজ করতে পারবে না। তো অপারেটর জিনিস সাথে কাজ না করতে পারলে কি হবে? আরএনএ পলিমারেজ স্বাভাবিক গতিতে সে সম্মুখের দিকে অগ্রসর হবে। সম্মুখের দিকে অগ্রসর হলে কি হবে? ট্রান্সক্রিপশন, এই যে জিনগুলা স্ট্রাকচারাল জিনগুলা প্রথম ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন হওয়ার ফলে কি হবে? এমআরএনএ তৈরি হলো, তারপর কি? ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশন হলে কি হবে? তিনটা এনজাইম উৎপন্ন, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এবং গ্যালাক্টোসাইড ট্রান্সএসিটাইলেজ। বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ and ট্রান্সএসিটাইলেজ। এই তিনটা এনজাইম উৎপাদিত হলো। সংক্ষেপে লিখলাম যে এনজাইমগুলো কাজ করলো যেহেতু কোনো বাধার সম্মুখীন হয় নাই, আরএনএ পলিমারেজ স্বাধীনভাবে কাজ করেছে,
কাজেই ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশনের ফলে এমআরএনএ তৈরি হবে এবং তারপর স্বাভাবিকভাবে ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশনের ফলে প্রোটিন উৎপাদন হবে। প্রোটিন দ্যাট মিনস হলো এনজাইম, এখানে যে তিনটে এনজাইম দরকার ল্যাকটোজ ভাঙার ক্ষেত্রে সেই এনজাইমগুলো উৎপাদন, বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইড পারমিয়েজ এবং গ্যালাক্টোসাইড ট্রান্সএসিটাইজ, এই তিনটা এনজাইম উৎপাদিত হলো। কাজেই দেখা গেল এখানে জিনের এক্সপ্রেশন কিভাবে হলো, জিন এক্সপ্রেশন করলো কখন, এই যে জিন এক্সপ্রেশন জিনটা এগুলো স্ট্রাকচারাল জিন, জিন এক্সপ্রেশন করলো কখন, যখন ল্যাকটোজ উপস্থিত থাকে, এটা কন্ডিশন। ল্যাকটোজ না থাকলে জিনগুলো কাজ করতে পারবে না, এটি হলো জিনের এক্সপ্রেশন তোমাদের চ্যাপ্টারে যেটা আর কি রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। তো ল্যাকটোজ থাকতে হবে, ল্যাকটোজ থাকলে জিনগুলো কাজ করবে, তারপরে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, এনজাইম উৎপাদিত হবে। তো বোঝা গেছে আশা করি। এটাই হলো ল্যাক অপেরন, এই দুইটা উদ্দীপক প্রণালীর, এটা হলো উদ্দীপক প্রণালী। উদ্দীপক প্রণালীতে দুইটা দেখাতে হবে, ল্যাকটোজ অনুপস্থিত থাকলে কি হয়, ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সলেশন হবে না, এবং ল্যাকটোজ উপস্থিত থাকলে তখনই হবে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, এনজাইম উৎপাদিত হবে। দ্যাট মিনস এটাকে উদ্দীপক প্রণালী বলে। এটাকে উদ্দীপক কেন বলা হয়েছে, যে ল্যাকটোজ থাকলে উদ্দীপনা হিসেবে কাজ করে জিনগুলো, তাই এটাকে উদ্দীপক প্রণালী বলা হয়েছে। তো ল্যাক অপেরন, হোয়াট ইজ ল্যাক অপেরন, তোমাদের আসে হোয়াট ইজ রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, হোয়াট ইজ ল্যাক অপেরন। ল্যাক অপেরন বলতে কি বোঝায়, বা অপেরন বলতে কি বোঝায়, অপেরন বলতে কি বোঝায়, যে স্ট্রাকচারাল জিন, প্রোমোটার জিন এবং অপারেটর জিন, এই তিনটি জিনকে একত্রে বলা হয় অপেরন বা অপেরন জিন, এবং এটা ল্যাকটোজ ভাঙার কাজে ব্যবহৃত হয় বলে একে ল্যাক অপেরন বলা হয়। তো ল্যাকটোজ উদ্দীপনা মানে ল্যাকটোজ যখন থাকবে তখন উদ্দীপক হিসেবে কাজ করে, জিনগুলো সক্রিয় হয় এবং জিনের এক্সপ্রেশন ঘটে। এরপর তোমার সিলেবাসে আরেকটা জিনিস দেখো, ট্রিপ্টোফ্যান অপেরন। ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান অপেরন, ট্রিপ্টোফ্যান অপেরনের ক্ষেত্রে এটাকে বলে রিপ্রেসিবল সিস্টেম। ট্রিপ্টোফ্যান অপেরন অপেরন কিন্তু ঠিক আছে, অপেরন দ্যাট মিনস ওই তিনটা জিন, অপেরন ঠিকই আছে, রিপ্রেসিবল দমন, আর মানে উদ্দীপনা নয়, অনুদ্দীপক, রিপ্রেস করে, বাধা দেয় এরকম। রিপ্রেসিবল অপেরন বা রিপ্রেসিবল সিস্টেম, রিপ্রেসিবল অপেরন না বলে রিপ্রেসিবল সিস্টেম, রিপ্রেসিবল সিস্টেম। এই ক্ষেত্রে কোনটার উদাহরণ দেওয়া আছে, ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড, ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান এখানে বলা হয়েছে কোষে যখন ট্রিপ্টোফ্যান থাকবে তখন ওই অপেরন জিনগুলা কাজ করবে না, রিপ্রেস করবে, দমন করবে, অপেরন জিনের কাজকে দমন করবে। তো ল্যাকটোজের বিপরীত, আবার বলছি ল্যাকটোজ থাকলে জিনগুলা কাজ করবে, আর এই ক্ষেত্রে ট্রিপ্টোফ্যান থাকলে জিনগুলা কাজ করবে না। ট্রিপ্টোফ্যান না থাকলে, ট্রিপ্টোফ্যান যখন শেষ হয়ে যাবে কোষ থেকে, তখন জিনগুলা সক্রিয় হবে। দ্যাট ইজ রিপ্রেসিবল সিস্টেম। উদাহরণ ওই আগের মতোই, অতি সহজ একটা ব্যাপার। ট্রিপ্টোফ্যান, এখানে ট্রিপ্টোফ্যানকে এই ক্ষেত্রেও রেগুলেটর জিন লাগবে। তো প্রথমে দেখবো সহরোধক দ্রব্য অনুপস্থিত। এই যে ট্রিপ্টোফ্যানকে বলা হয়েছে সহরোধক দ্রব্য, সহরোধক দ্রব্য অনুপস্থিত, মানে ট্রিপ্টোফ্যান অনুপস্থিত, সহরোধক দ্রব্য ট্রিপ্টোফ্যান অনুপস্থিত। তারপর রেগুলেটর জিন আগের মতোই, যে আই প্লাস দ্বারা যেটাকে দেখানো হয়েছে সেটা এখানে আর দ্বারা দেখানো হয়েছে, রেগুলেটর জিন। তারপরে অপেরন জিন, অপেরন জিন ওই তিনটা, প্রোমোটার জিন, অপারেটর জিন, স্ট্রাকচারাল জিন, জেড প্লাস, ওয়াই প্লাস, এ প্লাস, এটা হলো স্ট্রাকচারাল জিন। তারপর অন্যান্য তুমি টি, তোমার এরপর সাধারণত টি জিন থাকে, এটা ডিএনএ, মনে রাখবে এটা ডিএনএ, ডিএনএ থেকেই তো এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, তো এটা হলো ডিএনএ। সহরোধক দ্রব্য অনুপস্থিত। তো এখানে আগের মতো ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন হওয়ার পর এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ তৈরি হওয়ার পর কি হবে, ট্রান্সলেশন হবে, ট্রান্সলেশন হলো কি হবে, প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি হলো, এই প্রোটিনটা কিন্তু নিষ্ক্রিয় প্রোটিন, নিষ্ক্রিয়,
নিষ্ক্রিয় প্রোটিন। এই যে সহরোধক দ্রব্য অর্থাৎ ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান অনুপস্থিত থাকার কারণে ট্রিপ্টোফ্যান এই প্রোটিনটা নিষ্ক্রিয়। যদি ট্রিপ্টোফ্যান থাকতো তাহলে প্রোটিনটা সক্রিয় হতো। এটা হলো নিষ্ক্রিয়, প্রোটিনটা নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় হলে কি হবে, সে আর এই অপারেটর জিনের কাছে যাবে না। অপারেটর জিনের কাছে না গেলে কি হবে, অপারেটর জিন কাজ করবে। এখানে কি অপারেটর জিনের এখানে কোন এনজাইম কাজ করে, আরএনএ পলিমারেজ। এটা মনে রাখতেই হবে যে ট্রান্সক্রিপশনের জন্য আরএনএ পলিমারেজ এনজাইম লাগবে। আরএনএ পলিমারেজ এনজাইম ছাড়া ট্রান্সক্রিপশন হবে না। তো আরএনএ পলিমারেজ এনজাইম এখানে নিষ্ক্রিয় প্রোটিন, এই যে প্রোটিনটা তৈরি হলো সেটা নিষ্ক্রিয় হওয়ার কারণে সে অপারেটর জিনের সাথে কাজ করবে না। অপারেটর জিনের সাথে কাজ না করলে সমস্ত জিনগুলো সক্রিয়, অপারেটর জিন সক্রিয় হবে। অপারেটর জিন সক্রিয় হওয়ার আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করে কোনগুলো, স্ট্রাকচারাল জিনগুলোর উপর কাজ করবে। তো কি হবে, এখানে ট্রান্সক্রিপশন হবে। ট্রান্সক্রিপশন হলে এমআরএনএ তৈরি হলো। তারপর হবে কি, এমআরএনএ তৈরি হওয়ার পর প্রোটিন তৈরি হবে, এনজাইম তৈরি হবে। এনজাইম বলতে পারি এখানে এনজাইম, যদিও তিনটে এনজাইমই তৈরি হলো। এটা হলো ট্রান্সলেশন হলো, এনজাইম উৎপাদন হলো, এনজাইম বা প্রোটিন উৎপাদিত হলো, প্রোটিন। ব্যাপারটা অতি সহজ, বোঝাই যায়। এখানে সহরোধক, কোরিপ্রেসার সহরোধক, সে একা কাজ, সহরোধক কেন বলা হয়েছে, সে একা এই কাজটা করতে পারে না বলে তার আরো সাহায্য লাগে। এই যে প্রোটিনের সাহায্য লাগে, তারপর রেগুলেটরি জিনিস সাহায্য লাগে, এই জন্য এটাই সহরোধক বলা হয়েছে। তো সহরোধক দ্রব্য কোনটা, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড। ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড যখন অনুপস্থিত থাকবে তখন জিনগুলো সক্রিয় হবে। কেন সক্রিয় হয়, দেখা যাচ্ছে এখানে যে রেগুলেটর জিন থেকে যে প্রোটিন তৈরি হয় সেই প্রোটিনটা হলো নিষ্ক্রিয়। কেন, তার সাথে ট্রিপ্টোফ্যান সংযোগ হয় না। ট্রিপ্টোফ্যান সংযোগ হলে সেটা সক্রিয় হয়ে যাবে। ট্রিপ্টোফ্যান সংযোগ হয় না বলে সে নিষ্ক্রিয় হবার কারণে সে অপারেটর জিনের সাথে মিলিত হতে পারে না। অপারেটর জিনের সাথে মিলিত হতে না পারার কারণেই কি হলো, স্ট্রাকচারাল জিনগুলা সক্রিয় হবে। কেন, আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করবে। আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করার ফলে যে স্ট্রাকচার মানে গাঠনিক জিনগুলো আছে সেই জিনগুলো থেকে ট্রান্সক্রিপশন হবে এবং ট্রান্সলেশন হবে, মানে জিনের এক্সপ্রেশন হবে। তাহলে এখানে কন্ডিশনটা কি, এটা হলো মানে জিন এক্সপ্রেশন কখন হবে, যখন রোধক দ্রব্য বা সহরোধক দ্রব্য অনুপস্থিত থাকবে, সেটা তখন জিন এক্সপ্রেশন হবে, জিনের একটা কাজ করবে। তো এখন তার বিপরীত, সহরোধক দ্রব্য অনুপস্থিত হয় বা উপস্থিত, ট্রিপ্টোফ্যান উপস্থিত, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, সবই হবে, আগের মতোই হবে। বাট এটা সহরোধক দ্রব্য উপস্থিত, এখানে এটা উপস্থিত মনে করি ট্রিপ্টোফ্যান, এগুলো ট্রিপ্টোফ্যান প্রোটিন, এই প্রোটিনের সাথে এই যে ট্রিপ্টোফ্যান এসে মিলিত হবে। আগে ল্যাকটোজের ক্ষেত্রে যেরকম হয়েছিল, এটা হবে সক্রিয় প্রোটিন, ওখানে ছিল নিষ্ক্রিয়, এটা সক্রিয় প্রোটিন। এই সক্রিয় প্রোটিন হলে কি হবে, সক্রিয় প্রোটিন সে অপারেটর জিনের সাথে যে মিলিত হবে, সক্রিয় প্রোটিন অপারেটর জিনের সাথে মিলিত হলে অপারেটর জিন আর কাজ করতে পারবে না। সো আরএনএ পলিমারেজ আর কোনো কাজ করতে পারবে না। সো স্ট্রাকচারাল জিনগুলা Z+, Y+, A+ জিনগুলো কোনো এক্সপ্রেশন করবে না, অর্থাৎ কোনো কাজ করতে পারবে না। কাজে ট্রান্সক্রিপশন হবে না এবং ট্রান্সলেশন হবে। ট্রান্সক্রিপশন হবে না, দ্যাট মিন্স কি এনজাইম উৎপাদন হবে না। এই হলো মোট কথা, এটাই তোমাদের মূল পড়ার ব্যাপার। তো সক্রিয় সহরোধক দ্রব্য উপস্থিত যখন থাকবে, অর্থাৎ ট্রিপ্টোফ্যান একটা নির্দিষ্ট, ট্রিপ্টোফ্যান যখন থাকবে, ট্রান্সলেশন নর্মাল উপায়ে হবে আর কি, রেগুলেটরি জিন থেকে। তবে এই ক্ষেত্রে যে প্রোটিনটা তৈরি হবে সেই প্রোটিনটা সক্রিয় হবে, সে অপারেটর জিনের সাথে
যাই মিলিত হবে। অপারেটর জিনের সাথে মিলিত হলে আরএনএ পলিমারেজ এনজাইম আর কোনো কাজ করতে পারবে না। আবার বলছি আরএনএ পলিমারেজ এনজাইম ট্রান্সক্রিপশন, আমি যখন ট্রান্সক্রিপশন করবো তখন দেখবে আরএনএ পলিমারেজ এর একটা ইউনিট আছে আরএনএ পলিমারেজ, কোর এনজাইম, তারপর হলো এনজাইম, এরকম বলে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এনজাইম ছাড়া ট্রান্সক্রিপশন শুরুই হয় না। তো আরএনএ পলিমারেজ এনজাইম এই ক্ষেত্রে কোনো কাজ করতে পারে না, অপারেটর জিন যেহেতু কোনো কাজ করতে পারে না, কাজেই স্ট্রাকচার জিনগুলো কোনো ফাংশন করবে না, ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সলেশন হবে না। তো এইটা হলো তোমাদের রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছে রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, জিন সব সময় কাজ করে না, জীবের বৈশিষ্ট্য তো নিয়ন্ত্রণ করে জিন। তো জিন তো সরাসরি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে না, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে হলে জিন এনজাইম উৎপাদন করে, এনজাইম রাসায়নিক বিক্রিয়া ঘটে, তারপর জীবের ফিনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য প্রকাশিত বা কাজ মানে ফাংশন নিয়ন্ত্রণ করে। তো এই জিন কিন্তু সব জিন সব সময় কাজ করে না, কিছু কিছু জিন সব সময় কাজ করে, সেটা কম, যেটাকে বলেছে হাউস কিপিং জিন। সব সময় 24 ঘন্টা লাগবে, যে আমরা যদি শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই জিন যদি কাজ বন্ধ করে দেয় তাহলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। যে রেসপিরেটরি জিন, যেমন এটি বলে হাউস কিপিং জিন। বাট অনেক জিন সব সময় কাজ করে না, পরিবেশ, সময়, স্থান, কাল, রিয়াকশনের অবস্থা কি ইত্যাদির উপর ভিত্তি করে জিনগুলো কাজ করে। এই ব্যাপারগুলা যে জিনের কার্য কিন্তু ওপেন না, এটা নিয়ন্ত্রিত, সেই ব্যাপারকে বলা হয় রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। জিন স্বাধীন নয়, স্বাধীনভাবে কাজ করতে পারে না, সে এক্সপ্রেশন করতে হলে তার কিছু ফ্যাক্টর লাগবে, পরিবেশ লাগবে, স্থান লাগবে, এবং সে নিজে সরাসরি কাজ করতে পারে না। এখানে দেখো কতগুলো জিন, স্ট্রাকচারাল জিন, এগুলো তার অপারেটর জিন লাগে, প্রমোটার জিন লাগে, আবার এই কাজগুলোকে সুইচ অন করতে হলে আরেকটা কি লাগে, রেগুলেটর জিন লাগে, ইত্যাদি ইত্যাদি লাগে। এবং আরও লাগবে পরিবেশে, ওই যে ট্রিপ্টোফ্যানের কথা বললাম বা ল্যাকটোজের কথা বললাম, যেটা ল্যাকটোজ থাকলে এই জিনগুলো কাজ করে, আবার ট্রিপ্টোফ্যান থাকলে জিনগুলো কাজ করে না। দ্যাট ইস দুইটা এক্সাম্পল তোমাদের দেখানো হলো। এটা বলেছে ট্রিপ্টোফ্যান থাকলে কাজ করে না, তাই এটা হলো রিপ্রেসিবল, বাধাদানকারী একটা এলিমেন্ট। আর হলো গ্যালাক্টোজ মানে ল্যাকটোজ থাকলে কাজ করবে, সেটা হলো কি, সেটাকে কি বলে উদ্দীপক প্রণালী, রোধক প্রণালী, বাংলা বলে এটাকে রোধক প্রণালী, ওটা বলে উদ্দীপক প্রণালী। পরীক্ষা এটাও আসতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোধক প্রণালী, ইনডিউসিবল সিস্টেম এন্ড রিপ্রেসিবল সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো। তারপর তোমাদের এইটা শুধু আছে আদিকোষী জীবের জিনের প্রকাশ নিয়ন্ত্রণ, তারপর আছে এখন নাই তোমাদের মাস্টার্সে আছে প্রকৃতিকোষী জীবের জিনের প্রকাশ নিয়ন্ত্রণ। সেটা একটু ডিফিকাল্ট, আগেই বলেছি ডিফিকাল্ট এই কারণেই যে, কেন ডিফিকাল্ট, যে আদিকোষী জীবের ডিএনএটা ওপেন অবস্থায় থাকে, নেকেড অবস্থায় থাকে, সরাসরি ডিএনএ নিয়ে কাজ করতে পারি। আর প্রকৃতিকোষের ডিএনএ কি থাকে, ক্রোমোজোমের ভিতর থাকে। ক্রোমোজোম কি দ্বারা গঠিত, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রোমোজোম এন্ড ডিএনএ? ডিফারেন্স হলো ডিএনএ শুধু তো ডিএনএ দ্বারা গঠিত, নিউক্লিওটাইড দ্বারা গঠিত, আর ক্রোমোজোম হলো প্রোটিন প্লাস ডিএনএ দ্বারা গঠিত। প্রোটিন থাকে, প্রায় 50% প্রোটিন থাকে, আর নিউক্লিক অ্যাসিড মানে নিউক্লিক অ্যাসিড থাকে। তো এই যে প্রোটিন, প্রকৃতিকোষে ডিএনএ নিয়ে যখন ক্রোমোজোম নিয়ে বা ডিএনএ নিয়ে যখন কাজ করবো, তখন প্রোটিনকে আগে সরাতে হবে ডিএনএ থেকে, তারপর না আমরা ডিএনএ পাবো, এবং ডিএনএ কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখবো। কাজে সেটা একটু টাফ। আশা করি বাসায় যে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে। এটাই পরীক্ষায় আসে, ল্যাক অপারেন্টটাই বেশি করে আসে, ট্রিপ্টোফ্যানও আসে, 1 বছর পর পর একটা আসে। তো আবার বলছি প্রশ্নগুলো কি হতে পারে, অপারেন্ট বলতে কি বোঝো, বা জিনের এক্সপ্রেশন বলতে কি বোঝো, ল্যাক অপারেন্ট কি বা শুধু অপারেন্ট কি, ল্যাকটোজ বিপাক কীভাবে হয়ে থাকে সেইগুলো দেখা, বা ট্রিপ্টোফ্যান অপারেন্ট পদ্ধতি বর্ণনা করো, বা ল্যাক অপারেন্ট পদ্ধতি বর্ণনা করো। এবার শুধু সহজ করে দিতে পারে ল্যাক অপারেন্ট পদ্ধতি বর্ণনা করো, অথবা ট্রিপ্টোফ্যান অপারেন্ট পদ্ধতি বর্ণনা করো। What is the difference between উদ্দীপক প্রণালী and repressible, inducible system and repressible system? আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা যাক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন পড়ার চেষ্টা করবো। অনেকগুলো ছবি আছে, তো আমার ল্যাপটপের স্ক্রিনটা ছোট, তো দূর থেকে দেখা যায় ছোট ছোট দেখা যায়, সেই জন্য ট্রান্সক্রিপশন আজকে পড়লাম না। তো ট্রান্সক্রিপশনের মূল কথা কি সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করবো। এখানে তো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বারবার কথাগুলো আছে। সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি আমরা জানি। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি? মলিকুলার বায়োলজি আমি পড়াচ্ছি তোমাদের, মলিকুলার বায়োলজি একটু দেখাচ্ছি। ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এটাকে বলে ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন,
ট্রান্সলেশন প্রোটিন প্রোটিন দ্যাট মিনস কি এটি জীবের বহিঃপ্রকাশ জীবের কাজকর্ম নির্ভর করে প্রোটিনের উপর দ্যাট মিনস এই দুইটা সিস্টেমকে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এটাকে বলা হয়েছে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি ডগমা অফ মলিকুলার বায়োলজি সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি এটা আমাদের মনে রাখতে হবে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি ট্রান্সক্রিপশন যেটা আগামী ক্লাসে পড়ানোর চেষ্টা করব এমআরএনএ তো বললাম সহজে ডিএনএ থেকে এমআরএনএ হয়ে যায় একটা তো একটু সহজ পদ্ধতি না একটু জটিল পদ্ধতি আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয় সেটা আরো জটিল পদ্ধতি এই দুইটা পদ্ধতি এই দুইটা চ্যাপ্টার পর আছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন আর কি তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় যদি প্রশ্ন করি তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এমআরএনএ কোথায় তৈরি হয় আর প্রোটিন কোথায় তৈরি হয় ডিএনএ থেকে এমআরএনএ ডিএনএ থেকে সাইটোপ্লাজমে আচ্ছা নিউক্লিয়াসে ডিএনএ থেকে নিউক্লিয়াসে তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে এমআরএনএও নিউক্লিয়াসে তৈরি হবে বা প্রোটিন তৈরি হবে সাইটোপ্লাজমে প্রোটিন তৈরি হয় কিন্তু সাইটোপ্লাজমে তো এমআরএনএ নিউক্লিয়ার মেমব্রেনের ভিতর দিয়ে সাইটোপ্লাজমে যখন চলে আসবে সাইটোপ্লাজম দিয়ে রাইবোজোমের সাথে মিলিত হবে তখন প্রোটিন তৈরি হবে এইভাবে ডিএনএ এমআরএনএ এবং প্রোটিন উৎপন্ন যখন সেটাই হলো সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি আজকে এই পর্যন্ত শেষ করছি ভালো করে পড়াশোনা করবে এতদিনে আশা করি অনেক সাবজেক্টই তোমরা কমপ্লিট করে ফেলেছো কারণ এটা তোমাদের জন্য একটা সুযোগ হয়ে গেছে তবে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যকে সুরক্ষা করতে হবে নিজের পরিবারকে নিজের দেশকে সবাই সবার জন্য দোয়া করবে আমার জন্য দোয়া করবে আমরা সবাই যেন ভালো থাকি আমাদের দেশটা অতি শীঘ্রই আশা করি এই মহামারী থেকে মুক্ত হবে ধন্যবাদ সবাই